জুলাই হত্যা মামলায় নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভীকে কারাগারে পাঠালেন আদালত। সমর্থকদের প্রতিবাদ। ঢাকা আরিচা মহাসড়কে প্রকাশ্যে গণপরিবহনে চাঁদাবাজি। আওয়ামী লীগ আমলের চাঁদাবাজদের আত্মীয়রাই এখন সক্রিয়, ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। গাজীপুরে সড়কের জায়গা ইজারা দিয়েছে পৌর প্রশাসন, চিঠি দিয়ে আপত্তি। রাস্তায় দোকান বসায় জনভোগান্তি চরমে। খাজনা তোলা নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে হচ্ছে সংঘর্ষ। এবং পদ্মা সেতু এখন সিসিটিভির আওতায়, বসানো হয়েছে 133টি ক্যামেরা। আবহাওয়া, তাপমাত্রা ও ঘন কুয়াশা পরিস্থিতিও হবে দৃশ্যমান। কমবে ডাকাতি সহ অপরাধের মাত্রা। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে থাকছি সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে ঢাকা বিভাগ, সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী। বিভাগীয় সময়ের শুরুতেই এনসিপির বিক্ষোভের খবর। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর মিন্টো রোডে বিক্ষোভ সমাবেশ চলছে। সেখানে আছেন রিপোর্টার হাসান ওয়ালি, সরাসরি যাচ্ছি তার কাছে। ওয়ালি, ওয়ালি, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? ওয়ালি, আপনি যদি শুনে থাকেন আপনি জানাবেন সেখানকার সবশেষ পরিস্থিতি কি। প্রধান উপদেষ্টা বাসভবন যমুনার সামনে, ঠিক আমার পেছনে যে মঞ্চ, কিন্তু একটু আগেই আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে আজকের যেই সমাবেশ, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সমাবেশ। পুরো জায়গা জুড়ে কিন্তু আমরা দেখেছি জুম্মা নামাজের পর রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে তৌহিদি জনতা উপস্থিত হয়েছেন। যারা জুলাই গণঅভ্যুত্থানে ছিলেন তারা অংশ নিয়েছেন এবং বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন তাদের তরফ থেকে কিন্তু আসলে আজকে এই আন্দোলনের সংহতি জানানো হয়েছে। গতকাল সারা রাতেই কিন্তু এই জায়গাটিতে অবস্থান করেছেন ছাত্র জনতা। আজকে এই সমাবেশটি চলছে। এই আমরা দেখছি যে মঞ্চে যেই ব্যানারটি রয়েছে, ব্যানারে কিন্তু কোনো ধরনের রাজনৈতিক দলের কোনো নাম নেই অন্যান্য সমাবেশের মতো, অর্থাৎ পুরো ব্যানারটি উন্মুক্ত রাখা হয়েছে। বিভিন্ন জায়গার বিভিন্ন গোষ্ঠীর মানুষ আসলে এখানে অংশ নিয়েছেন। আমরা হেফাজত ইসলামের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দকে দেখেছি, আমরা অন্যান্য ইসলামী রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দকে দেখেছি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামাত ইসলাম সহ, এবং যারা আসলে এই জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিলেন সেই ছাত্র জনতাও কিন্তু আসলে অংশ নিয়েছে। এই পুরো জায়গা জুড়ে কিন্তু আমরা দেখছি আজকে সারা দিনই যেমন মানুষের উপস্থিতি ছিল, সকাল থেকে সারা রাত এখানে মানুষ অবস্থান করেছেন। এখনো কিন্তু আসলে তারা জুম্মার নামাজের পর রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসেছেন। তারা আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে একেবারে যমুনা যেই প্রধান উপদেষ্টার বাসভবনের সামনেই কিন্তু আসলে তারা অবস্থান করছেন। একটু পরেই আনুষ্ঠানিকভাবে এই আজকের সমাবেশ সেটি শুরু হবে। গত কিছুদিন আগেও এনসিপি গুলিস্তানে সমাবেশ করেছে, সেখানে কিন্তু তারা বলেছিলেন, এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন সারা দেশে যাতে করে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জুলাই মঞ্চ তৈরি করে সেই আহ্বান তিনি জানিয়েছেন। তারই অংশ হিসেবে গতকাল রাতে মূলত এই জুলাই মঞ্চের আদল এই জায়গাটিতে মানুষ অবস্থান নেওয়া শুরু করেন এবং আজকে একেবারেই মিন্টু রোডের যেই মুখে সেখানে কিন্তু আসলে আজকের এই সমাবেশটা অনুষ্ঠিত হচ্ছে এবং সেখানে কিন্তু জুলাই আন্দোলনের মতো স্লোগানে প্রকম্পিত করছেন ছাত্র জনতা যারা এসেছেন, অংশ নিয়েছেন। এবং আমি শুরুতে যেমনটি বলছিলাম, যেটা আসলে উন্মুক্ত রাখা হয়েছে এই সমাবেশটি, যাতে অন্যান্য রাজনৈতিক দল, অর্থাৎ জুলাই যে সকল রাজনৈতিক দল একসঙ্গে ছিলেন, এক কাতারে ছিলেন, তারা যাতে করে সবাই একসঙ্গে এসে এই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যে সমাবেশ, সেই সমাবেশে অংশগ্রহণ করতে পারে সে ব্যবস্থা কিন্তু রাখা হয়েছে। সকল রাজনৈতিক দল, সামাজিক সংগঠন যারা গণঅভ্যুত্থানের পক্ষে ছিলেন এবং এর পরবর্তীতে রাজপথে আছেন তারা কিন্তু মঞ্চে রয়েছেন। কিছুক্ষণের পরে এটি আনুষ্ঠানিকভাবে শুরু হবে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশের সবশেষ পরিস্থিতি জানছিলাম রাজধানীর মিন্টো রোড থেকে।
গণঅভ্যুত্থানে হত্যাসহ একাধিক মামলায় নারায়ণগঞ্জ সিটির সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ। আইভীকে গ্রেফতার করতে গেলে তার বাড়ির সামনে ও সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন কর্মী সমর্থকরা। পরে তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় পুলিশের গাড়ি বহরে হামলা হয়েছে। এদিকে হত্যা হামলায় আইভীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার রাত 11টার দিকে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর বাড়িতে প্রবেশ করে গোয়েন্দা পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য। এ সময় স্থানীয় মসজিদগুলোর মাইকে ঘোষণা দিয়ে আইভীর কর্মী সমর্থকদের বাড়ির সামনে জড়ো করা হয়। এরপর থেকে আইভীর বাড়ির সামনে ও সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। পাশাপাশি বাঁশ দিয়ে ব্যারিকেড দেওয়া হয় রাস্তায়। রাতভর কর্মী সমর্থকদের রাস্তা অবরোধ সহ নানা তৎপরতাকে উপেক্ষা করে গণ অভ্যুত্থানে হত্যাসহ একাধিক মামলায় আইভীকে ভোর 6টার দিকে নিজ বাসা থেকে পুলিশের গাড়িতে করে নিয়ে যান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। মেয়র আইবির রহমান তার বাসায় আমরা অভিযান চালাই এবং ভোরবেলা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। তার নামে সিদ্ধিরগঞ্জ থানায় 3টি হত্যা মামলা এবং ফুতুল্লা থানায় একটি আদালত শীর্ষ মামলা রুজু আছে। আমরা সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা তাকে গ্রেপ্তার দেখিয়েছি। তাকে আমরা ডিবি কার্য রেখেছি। আজকে আমরা কোর্টে উপস্থাপন করব। শুক্রবার সকালে সিদ্ধিরগঞ্জের মিনারুল হত্যা মামলায় আইভীকে আদালতে হাজির করে পুলিশ। শুনানি শেষে তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। আইয়ুর আবেদনের প্রেক্ষিতে আদালতে তোলা হয় এবং বিজ্ঞ আদালত জনাব মাইনুদ্দিন কাদের স্যার, বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী 26 মে। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। প্রকাশ্যে গণপরিবহনের চাঁদাবাজি হচ্ছে ঢাকা আরিচা মহাসড়কে। প্রতিদিন প্রতিটি পরিবহন থেকে মালিক পক্ষকে 1800 থেকে 2000 টাকা ও প্রত্যেক শ্রমিককে 300 থেকে 350 টাকা চাঁদা দিতে হচ্ছে। এতে অতিষ্ঠ পরিবহন সংশ্লিষ্টরা। আওয়ামী লীগের সরকার আমলের চাঁদাবাজদের আত্মীয় স্বজনরাই এখন এই কাজ করছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। মোহাম্মদ ইউসুফ আলীর পাঠানো তথ্য ও রমজান আলীর ছবি নিয়ে রিপোর্ট। বাসের পাশে দাঁড়িয়ে হেলপারের কাছ থেকে নেওয়া হচ্ছে টাকা। এই অর্থ না দিয়ে সড়কে চলতে পারছে না কোনো যানবাহন। ঢাকা আরিচা মহাসড়কে গণপরিবহনে চাঁদাবাজি হচ্ছে প্রকাশ্যে। মানিকগঞ্জ অংশের পাটুরিয়া ঘাট, আরিচা ঘাট, উথলি মোড়, বরঙ্গাইল ও মানিকগঞ্জ বাস স্ট্যান্ড এবং ঢাকার অংশের নবীনগর ও গাবতলীতে চাঁদা তুলছে এক প্রভাবশালী মহল। সংশ্লিষ্টরা বলছেন, চাঁদা না দিলে গাড়ি চলতে দেয়া হয় না। প্রতিদিন প্রতিটি পরিবহনের মালিক পক্ষ থেকে 1800 থেকে 2000 টাকা ও শ্রমিক পক্ষ থেকে 300 থেকে 350 টাকা চাঁদা দিতে হচ্ছে। পকেট থেকে আমরা 310 টাকা দিয়া গাড়ি বের করতে হয়। নবীনগর টু পাটুরিয়া ঘাট পর্যন্ত চলে, এর ভিতরে আর কি 1300-1400 টাকা জিপি। সংশ্লিষ্টরা বলছেন, আওয়ামী লীগ সরকারের সময় ক্ষমতাসীনদের নেতাকর্মীরা চাঁদা তুলত। বর্তমানে তাদেরই আত্মীয় স্বজন নতুন পরিচয়ে চাঁদা তুলছে। আওয়ামী লীগ সরকারের আমলে আব্দুর রহিম খান উনি চাঁদাবাজি করে আসতেছে পরিবহন খাতে এবং নৌ খাতে। চাঁদাবাজি প্রকাশ্যে হলেও নির্বিকার পুলিশ। যদিও পুলিশ বলছে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে। যখনই চাঁদাবাজির কোনো খবর পাই আমরা সাথে সাথে অভিযান চালাই। পরিবহন মালিক শ্রমিকদের তথ্য মতে ঢাকা আরিচা মহাসড়কে প্রতিদিন প্রায় 1.5 থেকে 2 কোটি টাকা চাঁদাবাজি হয়। সময় সংবাদ, মানিকগঞ্জ। জায়গা সড়কের কিন্তু ভাড়া দিয়েছে স্থানীয় প্রশাসন। শুধু জায়গায় নয়, ভাড়া হয়ে গেছে ফুটপাত থেকে মহাসড়কও। এমন চিত্র গাজীপুরে। সড়কের জায়গায় ইজারা না দিতে আনুষ্ঠানিকভাবে সড়ক বিভাগ থেকে চিঠি দিলেও তার তোয়াক্কা না করেই দেয়া হয়েছে ইজারা। মেহেদি হাসানের রিপোর্ট, ছবি তুলেছেন জোনায়েদ রুবেল। মহাসড়ক ও ফুটপাত থেকে ইজারা আদায় নিয়েই এই সংঘর্ষ। গত এপ্রিলে গাজীপুরের মাওনা চৌরাস্তা এলাকায় ইজারাদার ও হকারদের মধ্যে এই সংঘর্ষ হয়। ইজারা আদায় নিয়ে এই দ্বন্দ্ব দীর্ঘদিনের। তবে জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলনে পট পরিবর্তনের পর তা যেন নতুন রূপে ফিরেছে। ফলাফল, জনদুর্ভোগ বাড়ানোর পাশাপাশি যার প্রভাব পড়েছে স্থানীয় রাজনীতিতেও। ডেইলি 100 টাকা করে আসে নিয়ে যায়, বেচে কেনা হোক আর না হোক। এখনো আওয়ামী লীগের দোসররা বা ইয়ারা যারা এখনো ইজারা নিচ্ছে, দোষটা কিন্তু বিএনপির উপর চাপায়। দেশের আইনে সড়ক এবং ফুটপাতের দোকানগুলো থেকে অর্থ আদায়কে চাঁদাবাজি বলা হলেও গাজীপুরে সেটি বৈধ। বৈধতার সেই সিলমোহর অবশ্য দিয়েছে কর্তৃপক্ষ নিজেই।
মহাসড়কে দোকান বসিয়ে প্রকাশ্যে চাঁদাবাজির পরও কেন নিশ্চুপ প্রশাসন? এই প্রশ্নের উত্তর খুঁজতেই বেরিয়ে আসে থলের বিড়াল। কাগজে কলমে জায়গার মালিক সড়ক বিভাগ হলেও তা কোটি টাকায় ইজারা দিয়েছে স্থানীয় প্রশাসন। আমি চাঁদা নেব কেন? আমি 65 লক্ষ টাকা চাঁদা কাটতে যাবো আমি। অথচ সময় সংবাদের হাতে আসা নথি বলছে সড়কের জমি ইজারা দেওয়ার আগেই জনদুর্ভোগ বিবেচনায় তাতে বাধা দিয়েছে সড়ক বিভাগ। তবে উপজেলা প্রশাসন বলছে স্থানীয় সরকার বিভাগ থেকে আপত্তি জানানো হলে ইজারা বাতিলের ব্যবস্থা নেওয়া হবে। আর স্থানীয় সরকার বিভাগ বলছে সব পক্ষের সমন্বয়ের কথা। এটা তো আসলে নতুন কিছু না, বিগত 2 দশক ধরে ইজারা হয়ে আসতেছে। এই বছরও একেবারে বিজ্ঞপ্তির মাধ্যমে ইজারা দেওয়া হয়েছে। রোড সেট হাইওয়ে হচ্ছে এই জায়গার প্রকৃত মালিক এবং লিস্টটা দেয় হচ্ছে পৌরসভা। তো দুটো সংস্থার এখানে কাজ আছে। নাগরিক সমাজ বলছে নতুন বাংলাদেশে 2 দফতরের এমন কাণ্ড প্রশ্নবিদ্ধ করছে সরকারকে। বাংলাদেশটাকে আমরা নতুন করে দেখতে চেয়েছিলাম, সেই আগের সিনারিওটাই যদি আমরা দেখতে পাই প্রশাসনের মাধ্যমে বা প্রশাসনের কাছে, তাহলে তো এটা অবশ্যই আমাদের প্রত্যাশার অনেক বাইরে এবং খুবই দুঃখজনক। গুরুত্বপূর্ণ 2 দফতরের এমন কাণ্ডে দোটানায় পড়েছে আইন শৃঙ্খলা বাহিনীও। মেহেদী হাসান, সময় সংবাদ, গাজীপুর। এ বিষয়ে আরো বিস্তারিত আলোচনার জন্য গাজীপুরের মাওনা চৌরাস্তা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার মেহেদী হাসান। তার সঙ্গে আলোচনায় যুক্ত হচ্ছেন নাগরিক সমাজের প্রতিনিধি মাহমুদ হাসান। যাচ্ছি তার কাছে। গাজীপুরে সড়কের জায়গায় বসেছে বাজার, দখল হয়েছে ফুটপাতও, আর এ নিয়ে সীমাহীন দুর্ভোগে সাধারণ মানুষ। আর এই বিষয়টি নিয়ে আমরা কথা বলতে চাই। একজন নাগরিক সমাজের প্রতিনিধি আমাদের সাথে রয়েছেন, তিনি সরকারের অতিরিক্ত সচিব পদেও কিন্তু ছিলেন, তিনি এলাকারই বাসিন্দা। এবং আমরা একটু কথা বলতে চাই স্যার আপনার সাথে, যে এখন পর্যন্ত আমরা যতটুকু দেখতে পেয়েছি যে সড়কের ইজারা দেওয়া হয়েছে তারই ভোগান্তি করেছে মানুষ। এটা সড়কের জায়গায় কিভাবে জেলা প্রশাসক বা স্থানীয় সরকার ইজারা দিল? আপনাকে ধন্যবাদ। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা অংশটি অত্যন্ত বাণিজ্যিক গুরুত্বপূর্ণ একটি স্থান। এখানে অসংখ্য কলকারখানা এবং অফিস আদালত হাসপাতাল বিদ্যমান। কিন্তু একটি বিষয় হলো যে এখানে বাণিজ্যিক কেন্দ্র গড়ে ওঠাতে স্থানীয় সরকার প্রতিষ্ঠান তথা পৌরসভার মাধ্যমে মহাসড়কের জায়গায় কিছু বাজারকে তালিকাভুক্ত করা হয়েছে এবং এটি প্রায় বিগত 20 বছর ধরে ইজারা দেওয়া হয়ে আসছে এবং এর ফলে জনদুর্ভোগ বৃদ্ধি পেয়েছে। মহাসড়কে সাধারণত কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে ওঠার কথা নয়, ওখানে ইউটার্নও থাকে অনেক দূরে, যার ফলে জনগণ দুর্ঘটনা সহ নানাবিধ সমস্যার সম্মুখীন হয়েছে। এবং স্থানীয় পৌরসভা যেহেতু বিগত সময়ে দিয়ে এসছে, এটি আইন অনুযায়ী তারা তালিকাভুক্ত করেছে যে কোনোভাবেই হোক, কিন্তু বর্তমানে জনদুর্ভোগ চরমে আসায় এখানে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে এই ব্যাপারে আপত্তি উত্থাপন করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি স্থানীয় এলাকার একজন জনসাধারণের অংশ হিসেবে অবহিত করেছি। এটি যেহেতু দীর্ঘদিন ধরে ইজারা দেওয়া হয়েছে, ইজারা বাতিল করতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে এটি ব্যবস্থা নিতে হবে এবং আমি মনে করি জনস্বার্থে এটির ইজারা প্রথা বাতিল করা যেতে পারে। সড়ক মহাসড়কে ইজারা দেয়া বলেন এবং দোকানপাট বসা কিন্তু এক প্রকার অবৈধ এবং জানি এটি একটি আইনও রয়েছে। আর সেক্ষেত্রে পুলিশ প্রশাসনের ভূমিকা কেমন প্রত্যাশা করেন বা তারা এই মুহূর্তে কি করতে পারেন? এখানে মূল দায়িত্বটি ছিল সড়ক মহাসড়ক বিভাগের। তারা যখন বাজারটি গড়ে ওঠে তখন তারা এটা বাধা দেননি, আমার মনে অনেক বিলম্বে তাদের বোধোদয় হয়েছে। তবে বেটার লেট দ্যান নেভার। তবে এখন যেহেতু জনগণের দুর্ভোগটি সরকারের নজরে এসছে, আমি মনে করি যে স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং সড়ক ও মহাসড়ক বিভাগ যৌথভাবে ব্যবস্থা নিলে জনস্বার্থে এই ইজারা বাতিল করা যেতে পারে। এখন পর্যন্ত যেহেতু ইজারা দেওয়া হয়ে গিয়েছে, আমরা জানি যে ইজারা 2 বছরের জন্য হয়ে থাকে, তো এখন আসলে স্থানীয় সরকার বিভাগ বলছে যে তারা ইজারা দিয়ে দিয়েছে এবং সড়ক বিভাগ আপত্তি জানিয়েছে। কি করা যেতে পারে এবং সমাধানে কি করা যেতে? এখন এই দুটি বিভাগের সমন্বয়ে সভা করে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বা যারা স্টেক হোল্ডার তাদেরকে নিয়ে জনস্বার্থে এটি জনগণের স্বার্থে বাতিল করা যেতে পারে। কারণ সরকার জনগণের কল্যাণ এবং নিরাপত্তা দেখার জন্য, সরকার কোনো ব্যবসা প্রতিষ্ঠান নয়, তারা ব্যবসা করবেন না, তারা জনগণের কল্যাণ নিশ্চিত করবেন এবং সেই দৃষ্টিকোণ থেকে এটি বাতিল করার উদ্যোগ নেওয়া যেতে পারে। আমরা দেখেছি বিগত 20 বছর যাবত সেটি চলে আসছে, তো এই নিয়মেই কি এবার নতুন বাংলাদেশও সেই নিয়মই চলবে? আমরা মনে করি যে সেটি চলা উচিত নয়, কারণ এখন আমরা আইনের পথে চলব এবং জনশৃঙ্খলা এবং জননিরাপত্তা নিশ্চিত করব।
যেমনটি শুনছিলাম যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন অংশে এরই মধ্যে কিন্তু ইজারা দেওয়া হয়েছে। ইজারা দেওয়ার ফলে এক প্রকার জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। এখানকার নাগরিক সমাজ যারা রয়েছেন তারাও কিন্তু বারবার আপত্তি জানাচ্ছেন এবং জেলা প্রশাসক বরাবর স্থানীয় প্রশাসন বরাবর তারা আপত্তিও জানিয়েছেন। তো তারপরও এখন পর্যন্ত সেই বাজার এখনও চলমান রয়েছে। স্থানীয়দের দাবি আসলে খুব শীঘ্রই সেটি একটি সমাধানের চেষ্টা করা হোক এবং একটি সুশৃঙ্খল নগরী ফিরে আসুক। তো এই ছিল গাজীপুর থেকে আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম গাজীপুরের মাওনা চৌরাস্তা থেকে। বিভাগীয় সময় আরও থাকছে। মাদারীপুরে বিশ্ববিদ্যালয় কলেজের 8 ভবনের সবগুলোই ঝুঁকিপূর্ণ। বিকল্প না থাকায় বাধ্য হয়ে চলছে শিক্ষা কার্যক্রম। আশ্বাসেই আটকে আছে সমাধান। সেতু এখন সিসিটিভি ক্যামেরার আওতায়। স্থাপন করা হয়েছে 133টি ক্যামেরা। এতে সেতুতে যান চলাচল ও নিরাপত্তায় সার্বক্ষণিক মনিটরিং সহজ হয়েছে। দুর্ঘটনা বা বিকল হয়ে যাওয়া যানের লোকেশন চিহ্নিত করে নেওয়া হচ্ছে তাৎক্ষণিক ব্যবস্থা। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। পুরো পদ্মা সেতু এখন সিসিটিভি ক্যামেরার আওতায়। নির্দিষ্ট দূরত্বে সেতু জুড়ে 4 ধরনের ক্যামেরা স্থাপন করা হয়েছে। প্রয়োজন অনুযায়ী ক্যামেরাগুলো অটোমেটিক জুম হয়। মা প্রান্তের সেন্টারে বসে 4 জন তা তাৎক্ষণিক পর্যবেক্ষণ করছেন। গতি নিয়ন্ত্রণ এবং ট্রাফিক আইন কার্যকরের ক্ষেত্রেও এই ক্যামেরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে শুরু করেছে। দুর্ঘটনা এবং যান্ত্রিক ত্রুটির কারণে বিকল থাকা যানবাহনের লোকেশন চিহ্নিত করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। কাটছে ডাকাতি সহ অপরাধের সংখ্যাও। ক্যামেরার কারণে সন্ত্রাসী হামলা বা ডাকাতি কম হবে। কোনো ধরনের দুর্ঘটনা হলে আমরা তাৎক্ষণিকভাবে সেখানে মনিটরিং টিম বা আমাদের রেস্কিউ টিম যাতে যায় এটা আমরা করতে পারি। প্রকৌশলীরা জানান উচ্চ ক্ষমতার এই সিসিটিভি ক্যামেরা 360 ডিগ্রি মুভ করতে পারে। জুম করলেও স্পষ্ট ছবি দেখা যাচ্ছে। রয়েছে অটো ইন্ডিকেটেড ওয়েদার সিস্টেমও। ব্রিজের কোন পিয়ারে বা কোথায় কত টেম্পারেচার আছে এবং ভিজিবিলিটি, যেটা বিশেষ করে শীতকালে যখন ফগ হয় তখন এটা খুব কাজে লাগে। পদ্মা সেতু এবং দুপারের অ্যাপ্রোচ সড়কের মা থেকে পাঁচচট পর্যন্ত 133টি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পদ্মা ব্রিজ ট্রাফিক মনিটরিং সেন্টার থেকে সিসি ক্যামেরায় সেতুর যান চলাচল এবং নিরাপত্তা সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। মুন্সিগঞ্জের মা থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। বাসে ওঠার সময় রড বোঝাই ট্রাকের ধাক্কায় 2 জনের মৃত্যু হয়েছে। সকালে সাভার বাজার বাস স্ট্যান্ডে ঢাকা আরিচা মহাসড়কের সড়ক বিভাজক টপকে 2 যাত্রী বাসে ওঠার জন্য সরাসরি লেনে গিয়ে দাঁড়ান। এ সময় ঢাকা থেকে চন্দ্রগামী একটি বাসকে সংকেত দিলে গাড়ি থামিয়ে তারা ওই 2 জন বাসে ওঠার সময় পেছন থেকে দ্রুত গতির একটি রড বোঝাই ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই 2 জনের মৃত্যু হয়। মাদারীপুরের কালকিনিতে একটি বিশ্ববিদ্যালয় কলেজের 8টি ভবনের সবগুলোই ঝুঁকিপূর্ণ। তবুও বাধ্য হয়ে কার্যক্রম চালাচ্ছেন শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা। পলেস্তারা খসে পড়ায় আবাসিক হোস্টেলকে এরই মধ্যে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। কলেজ কর্তৃপক্ষ বলছে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার লিখিত জানালেও আশ্বাসেই আটকে আছে সমাধান। আর বরাদ্দ না থাকায় এই মুহূর্তে নতুন ভবন নির্মাণ সম্ভব নয় বলে সাফ জানিয়েছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। লৌহজং নদী দখল ও দূষণে মরা খালে পরিণত হয়েছে। বর্তমানে নদীটি দেখতে মনে হবে যেন ময়লার ভাগাড়। নদীর বেশিরভাগ জায়গা দখল হয়ে গেছে। যেটুকু রয়েছে তাতেও বিসিক সহ বিভিন্ন এলাকার বর্জ্য ফেলে পানি দূষিত হয়ে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। দুর্গন্ধে নদী পাড়ে টিকতে পারেন না বাসিন্দারা। মুন্সিগঞ্জের মিরকাদিম আড়তে ইলিশের সরবরাহ বাড়ায় কেজিতে দাম কমেছে 500 টাকা পর্যন্ত। তবে ক্রেতারা বলছেন এখনও সহনীয় নয় মাছের দাম। আড়তে বড় আকারের ইলিশের দাম 2700 টাকা কেজি। মাঝারি ও ছোট আকারের বিক্রি হচ্ছে 500 থেকে 2000 টাকার মধ্যে। সরবরাহ বাড়ায় সপ্তাহের ব্যবধানে ইলিশের দর কেজিতে 500 টাকা কমলেও ক্রেতারা বলছেন আড়তে ইলিশের যোগান যে হারে বেড়েছে তার তুলনায় দর কমেছে সামান্যই। সময় আরেকবার। দীর্ঘ 11 বছরেও শেষ হয়নি গোপালগঞ্জ ডেন্টাল কলেজ ও হাসপাতালের নির্মাণ কাজ। দফায় দফায় বেড়েছে প্রকল্পের মেয়াদ ও নির্মাণ ব্যয়। 2016 সালের জুন পর্যন্ত ছিল প্রকল্পটির মেয়াদ। এরপর 2 দফা সংশোধন ও 4 দফা মেয়াদ বাড়ানো হয়। সবশেষ মেয়াদ উত্তীর্ণ হয়েছে 2024 সালের ডিসেম্বরে। এদিকে 2023 সালে শিক্ষা কার্যক্রম শুরুর অনুমোদন পায় প্রতিষ্ঠানটি। 50 শয্যার পাশাপাশি মোট 50 জন শিক্ষার্থী এখানে ভর্তি হওয়ার সুযোগ পাবে। বিভাগীয় সময় আরেকবার। এবার জেনে নেব ঢাকা বিভাগের গত সপ্তাহের আলোচিত ঘটনা।
3 মে দুপুর 11:15টার দিকে গাজীপুরের কোনাবাড়ির দেউলিয়াবাড়ি এলাকায় তুলার একটি গোডাউনে আগুন লাগে। মুহূর্তেই তা চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর মধ্যেই পুড়ে যায় অন্তত 20টি গুদাম, 2টি সুতার কারখানা। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 4 মে সকালে নারায়ণগঞ্জের ফতুল্লার উত্তর ভুইঘর ও শান্তিধারা এলাকায় অভিযান চালায় রাজুক। এ সময় রাস্তার উপর ভবন নির্মাণ করায় নির্মাণাধীন একটি 5 তলা, একটি 2 তলা ও একটি 1 তলা ভবনের বাড়তি অংশ ভেঙে দেয়া হয়। অনুমোদন ছাড়া নির্মাণ করায় 5 তলা ভবন মালিককে 60,000 টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তবে অন্য ভবনের মালিকদের কাউকে না পাওয়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন সহ মিটার জব্দ করা হয়। আধিপত্য বিস্তার নিয়ে নরসিংদীর রায়পুরা উপজেলার যুবলীগ নেতা আবিদ হাসান রুবেল ও পৌর আওয়ামী লীগের সহসভাপতি হারুনুর রশিদের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে 6 মে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় নিহত হন সাইফুল ইসলাম নামে এক ব্যক্তি। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। জুলাই হত্যা মামলা নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভিকে কারাগারে পাঠালেন আদালত। সমর্থকদের প্রতিবাদ। নীলচা মহাসড়কে প্রকাশ্যে গণপরিবহনে চাঁদাবাজি। আওয়ামী লীগ আমলের চাঁদাবাজদের আত্মীয়রাই এখন সক্রিয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। এবং গাজীপুরে সড়কের জায়গায় ইজারা দিয়েছে পৌর প্রশাসন, চিঠি দিয়ে আপত্তি। রাস্তায় দোকান বসা জনভোগান্তি চরমে। খাজনা তোলা নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে হচ্ছে সংঘর্ষ। এই ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো চট্টগ্রাম বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গেই থাকুন সময়ের।